কেমন হলো সাক্ষাৎ আপনাকেই বলি। এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে এনাকে। একটা মানুষ একদিন নাটক করতে পারে, দুদিন নাটক করতে পারে, 4 দিন নাটক করতে পারে, 30 বছর ধরে কেউ নাটক করতে পারে না। তো ওর মধ্যেও সেই কখনো ওই ব্যাপারটা ছিল না। অভিষেককে ভালো লাগে বলেছিলেন রঞ্জিত মল্লিক। মাত্র 2.5 মাসেই সংসদ জীবনে ইতি কোয়েলের। এখন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, কত টাকার বিনিময়ে মেয়ে কোয়েলকে নামিয়েছিলেন রঞ্জিত মল্লিক। এমনকি কোয়েলের ইস্তফার দিন লাইভে এসে ক্ষোভ উগরে দিলেন মমতা ব্যানার্জি। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। অভিষেক ব্যানার্জিকে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিকের বাড়িতে। প্রশ্ন উঠেছে, কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল কোয়েল মল্লিক? তবে কি সব টাকাই বৃথা গেল তৃণমূলের? রঞ্জিত মল্লিক বলেছিলেন, অভিষেককে আমার খুব ভালো লাগে, কিন্তু মাত্র 2.5 মাসেই সংসদ জীবনে ইতি কোয়েলের। তৃণমূলের মুষল পর্ব, রাজ্যসভার সংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও। নির্বাচনে ঢাকে কাঠি পড়তে তখনও বাকি, পশ্চিমবঙ্গে তখনও তৃণমূলের শাসন। 14 জানুয়ারি সন্ধ্যেই হঠাৎই রঞ্জিত মল্লিকের বাড়িতে হাজির হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর বোধহয় ছিল আগে থেকেই। অভিষেককে স্বাগত জানাতে আগে থেকে অপেক্ষা করছিলেন রঞ্জিত ও তার স্ত্রী দীপা মল্লিক। গাড়ি থেকে নেমে রঞ্জিতের দিকে এগিয়ে যান অভিষেক, পায়ে হাত দিয়ে প্রণাম করেন কোয়েল মল্লিকের মাকেও। হাসি মুখে অভিষেককে বুকে টেনে নিয়েছিলেন রঞ্জিত, কাঁধে হাত রেখে বাড়ির ভেতরে নিয়ে গিয়েছিলেন। সেই রঞ্জিত মল্লিক ও তার মেয়ে কোয়েল মল্লিক রীতিমতো পোল্টি মারলেন। শোনা যাচ্ছে বিজেপিতে নাম লেখাবে কোয়েল মল্লিক। দেখা করেছেন বিজেপির এক বড় নেতার সঙ্গেও। এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে, কত টাকায় বিক্রি হয়েছিলেন কোয়েল মল্লিক তৃণমূলে আসার জন্য, আর এখন কত টাকার বিনিময়ে বিজেপি কিনে নিচ্ছে কোয়েল মল্লিককে? এমনই হাজারো প্রশ্ন তুলেছে নেটিজেনরা। তো আপনাদের কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিককে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। যাদের যাদের যাবার আছে আরও বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআইয়ের চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআইয়ের চাপে, আইসিওসির চাপে, এসটিএফের চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়, যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, এটা তাদের ব্যাপার। কেউ আত্মরক্ষা করতে পারে, কেউ পারে না। আমরা মাথা নিচু করে চলি না বলে আমাদের ফেস করতে হচ্ছে। তো আমরা যদি ফেস করতে না শিখি, বাংলাকে ভালোবাসতে না শিখি, দেশটাকে ভালোবাসতে না শিখি, মানুষের রায়টাকে সম্মান না জানাই, তাহলে নিজেরা একদিন আত্মগ্লানিতে ভুগবো না। তাই বলি, যা করেছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখনি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। অনেক ছলনা, না নাম না নিশানা, কোনোটাই নাকি তারা রাখবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন, দিল্লিটা আগে রক্ষা করুন, তবে তো আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। দিল্লির মদতে যা ইচ্ছে আপনারা করে যাচ্ছেন। মনে রাখবেন, দিল্লি কিন্তু যতই জোর করে এমপি কিনুক বা বেচুক, আগামী দিন কিন্তু দিল্লি অবস্থা, দেশের অবস্থা
সংকটের মধ্যে পড়ুক আমরা চাই না, কিন্তু মানুষ বলছে, অর্থনীতিবিদরা বলছেন, সামাজিক মানুষ বলছেন, আজকে দিন ধরে সুনাম অনশন করার পরেও, যেমন আমি যখন 26 দিন করেছিলাম সরকার থেকে কেউ আমার সাথে কথা বলতে আসেনি। একমাত্র রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী এসেছিলেন, মহাশ্বেতাদি ছিলেন, কবির সুমন ছিলেন, ভিপি সিং এসেছিলেন, আরো অনেক নেতা এসেছিলেন, সেটা 20 দিনের পরে। আজকে একবার গিয়ে কথাও বলতে পারছেন। আমাদের এখানে ছেলেমেয়েরা যখন আন্দোলন করেছিল আমি তো নিজে ছুটে গিয়েছিলাম, আমি তো নিজে মিছিল মিটিং করেছিলাম, আমি তো তাদের অনেকবার ডেকেছিলাম। কথা বলতে কি হয়? একটা মানুষের জীবন সংকটে দাঁড়িয়ে আছে, আর আপনারা মিনিমাম মানে ভদ্রতা দেখাচ্ছেন না। মাথার উপরে খোলা আকাশ, এই বর্ষাকাল, মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রশাসন চমকাচ্ছে, চমক ধমকের রাজনীতি শেষ হোক। আজকে এই পুণ্য দিনে, পবিত্র দিনে এটাই দেশের কামনা, এটাই মানুষের কামনা। আমার এই কথাগুলো বলবার জন্য আপনাদের কাছে আজকে আমি এসেছিলাম, এবং যা বলছি আমি কিন্তু ভয় পাচ্ছি না।